আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি ফারিয়া শারমিন এবং আমি ফাহমিদা সালাম। ইরান যুদ্ধের অস্থিরতার মধ্যে রান্নায় ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম প্রতি কেজিতে ৩২ টাকা ৩০ পয়সা বাড়ানো হয়েছে। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১,৩৪১ টাকা থেকে বাড়িয়ে ১,৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির আদেশে এপ্রিল মাসের জন্য এই দর ঠিক করা হয়েছে। সংস্থাটি প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করে, তবে বাজারে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি হচ্ছে বলে অভিযোগ রয়েছে গ্রাহকদের। অন্যদিকে গাড়িতে ব্যবহৃত অটো গ্যাসের দাম ৬১ টাকা ৮৩ পয়সা থেকে প্রতি লিটার ৭৯ টাকা ৭৭ পয়সা ঠিক করেছে বিইআরসি। বিইআরসি কার্যালয়ের সংবাদ সম্মেলনে দাম বাড়ার ব্যাখ্যা দেন সংস্থার চেয়ারম্যান জালাল আহমেদ। ১২ কেজি সিলিন্ডারের মূল্য মার্চ মাসে ছিল ১৩৪১ টাকা, যেটি এপ্রিল মাসে হবে ১৭২৮ টাকা, ১,৭২৮ টাকা, অর্থাৎ প্রতি ১২ কেজিতে এখানে বেড়েছে ৩৮৭ টাকা। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে দেখা দিয়েছে তেলের তীব্র সংকট। কোথাও সীমিত সরবরাহ থাকলেও অধিকাংশ পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও প্রয়োজন মতো তেল পাচ্ছেন না গ্রাহকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালকরা। এদিকে বৃহস্পতিবার সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে জ্বালানি বিভাগের মুখপাত্র বলেন, দেশে জ্বালানির কোনো সংকট নেই, এপ্রিল মাস পুরোপুরি নিরাপদ। হাসান মাহমুদের রিপোর্ট। রাজধানী জুড়ে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে, ফলে পাম্পগুলোতে দীর্ঘ লাইনে চালকদের ভোগান্তি পৌঁছেছে চরমে। অনেকেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও ফিরতে হচ্ছে তেল ছাড়া। পাম্প মালিকদের দাবি, তেলের সরবরাহ পর্যাপ্ত নেই। অতিরিক্ত চাহিদা ও প্রয়োজনের চেয়ে বেশি মজুদের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। আগে তেল দিত আপনার, যে তেল লাগতো আপনার 3 গাড়ি, এখানে তেল দেয় 1 গাড়ির কম, তাহলে পাম্প চলবে কেমনে? যেখানে তেল লাগতো আপনার 25 থেকে 30,000 লিটার, সেখানে তেল দেয় 9,000 লিটার। 5 জন আগেই তেল শেষ হয়ে গেছে, এরপর তেল নিতে পারিনি। ফাইনালি আজকে আবার সকাল 8টা থেকে এখানে আসছি। সরকার তো বলছে যে তেলের কোনো সংকট নাই, কিন্তু এটা কেন বন্ধ রাখতেছে আর কেন দিচ্ছে না, এটা তো বুঝতেছে না কেউ। অন্যদিকে সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, কৃষকদের ডিজেল সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন জ্বালানি মন্ত্রী। যে কৃষক ডিজেল চাইবে তাকে যাতে এটা প্রদান করা হয়, এটা এনশিওর করা হচ্ছে। বৈশ্বিক সংকট মোকাবেলা করতে গেলে সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে আসলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। জ্বালানিতে কোনো সংকট নেই। এখন পর্যন্ত সারা দেশে অবৈধভাবে মজুত রাখা 3,72,388 লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। ডিজেল উদ্ধার হয়েছে 2,71,374 লিটার, অকটেন উদ্ধার হয়েছে 30,960 লিটার, আর পেট্রোল উদ্ধার হয়েছে 70,054 লিটার। সব মিলে 3,72,388 লিটার জ্বালানি পণ্য উদ্ধার করা হয়েছে। তিনি জানান, ইরান হরমুজ প্রণালী দিয়ে 6টি জাহাজ ছেড়েছে, তার মধ্যে একটি অপরিশোধিত তেলের জাহাজ রয়েছে। ক্রুড অয়েলটা চলে আসলে আমার ইস্টার্ন রিফাইনারিজ ভেরি মাচ ওকে। হাসান মাহমুদ, আরটিভি, ঢাকা। দেশজুড়ে চলছে জ্বালানি তেলের সংকট। তেল না পেয়ে ক্ষোভ জানান চালকসহ সংশ্লিষ্টরা। তবে সরবরাহ স্বাভাবিক রয়েছে দাবি করে বিভিন্ন স্থানে অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে প্রশাসন। তেল উদ্ধারের পাশাপাশি করা হচ্ছে জরিমানাও। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও ময়মনসিংহের পাম্পগুলোতে চাহিদা মতো তেল পাচ্ছে না চালকরা। আর অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে রয়েছে পুলিশও। একটা তো ডিরেকশন সরকার কি দেয় আর মাঠে কি ফলে তার তো কোনো কথার কোনো মিল পাইতেছি না। নেত্রকোনার পাম্পগুলোতেও জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। এতে তেল না পেয়ে ক্ষোভ জানান চালকরা। এতক্ষণ তেল ছিল, ওইখানে পিছনে কি ঝগড়া লাগছে, ঝগড়া লাগার পরে বলে তেল নাই। তেল সংকটের প্রভাব পড়তে শুরু করেছে দিনাজপুরের হিলি স্থলবন্দরে। পণ্য পরিবহনের ট্রাক ভাড়া 1 লাফে 3 থেকে 7,000 টাকা পর্যন্ত বাড়িয়েছেন ব্যবসায়ীরা। দিন শেষে আমরা 200 টাকা তেল পাই, তাহলে এতক্ষণ 2 ঘন্টা 4 ঘন্টা বা 5 ঘন্টা ওয়েট করার মানে হয় না। জানি না কখন তেল পাবো, আর এই ভোগান্তির শেষ কবে হবে। এখন উপজেলা প্রশাসনকে দিচ্ছে, উপজেলা প্রশাসন শেষ হওয়ার পর নাকি আমাদের অবস্থা। বরগুনার পাথরঘাটায় তেল সংকটে সাগরে যেতে পারছে না মাছ ধরার ট্রলার। এতে বিপাকে পড়েছেন জেলে ও ট্রলার মালিকরা। ঝিনাইদহের কালীগঞ্জে তেল না পেয়ে উপজেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে এসআর সমিতি।
পাবনার ঈশ্বরদীতে লাইসেন্সবিহীন পাম্পে মজুদ রাখা 13,500 লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে প্রশাসন। এ সময় 10,000 টাকা জরিমানা করা হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় নোঙর করা ট্রলার থেকে 3,200 লিটার ডিজেল ও 3,000 লিটার পেট্রোল জব্দ করেছে পুলিশ। এ সময় 20,000 টাকা জরিমানা করা হয়েছে। 15 ব্যারেল পেট্রোল এবং 16 ব্যারেল ডিজেল রয়েছে। তাদেরকে আমরা জরিমানার আওতায় নিয়ে এসেছি। তাদেরকে 20,000 টাকা জরিমানা করেছি, অনাদে 1 মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছি। সিরাজগঞ্জের উল্লাপাড়া ও রায়গঞ্জে পুলিশের আলাদা অভিযানে 2100 লিটার ডিজেল জব্দ করা হয়। আমাদের এখানে যেটা ওনাকে পেলাম যে ওনার বৈধ কাগজপত্র ছাড়াই উনি এখানে ব্যবসা করছেন, সেক্ষেত্রে আমরা আইন অনুযায়ী ওনাকে 10,000 টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে 2 দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছি। এদিকে 14 ঘন্টা পর সিলেটে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা দেয় পাম্প মালিক অ্যাসোসিয়েশন। নাদিরা সুলতানা, RTV। দর্শক, জ্বালানি তেলের আরো খবর জানাতে পাবনার ঈশ্বরদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বাইজিদ বোস্তামি। বাইজিদ, পাম্প থেকে তো চাহিদা অনুযায়ী পেট্রোল অকটেন সরবরাহ করতে পারছে না, তো সাধারণ মানুষের এক্ষেত্রে ভোগান্তি কেমন দেখছেন এবং কর্তৃপক্ষ কি বলছে জানাবেন। আপনাকে ধন্যবাদ। গত প্রায় 2 সপ্তাহ যাবৎ ঈশ্বরদীর যে 11টি ফিলিং স্টেশন রয়েছে তার মধ্যে বেশিরভাগ পাম্পে আসলে পেট্রোল, অক্টেন এবং ডিজেলের তীব্র সংকট চলছে। এ কারণে যারা পণ্যবাহী যানবাহন চালান তারা সমস্যায় পড়েছেন। পাশাপাশি কৃষি খাতে বিভিন্ন সেচ কাজ, পাশাপাশি এখন লিচুর মৌসুম চলছে, লিচুতে বিষ স্প্রে করতে হয়, কীটনাশক স্প্রে করতে হয়, সেই মেশিন চালাতে পারছেন না, কৃষকরা সমস্যায় পড়েছেন। আমরা জানিয়ে রাখি যে আমরা যে চিত্র দেখছি যে গত কয়েকদিন ধরে সন্ধ্যার পরে মূলত 2 থেকে 3টি পাম্পে পেট্রোল বা অকটেন পাওয়া যায়। সেখানে মোটরসাইকেল চালকদের একেবারে শত শত মোটরসাইকেল চালকদের ভিড় থাকে। আজকের চিত্র যদি বলি, আজকের চিত্র কিছুটা ভিন্ন। এখন এই মুহূর্তে কোনো পাম্পে আসলে পেট্রোল বা অকটেন পাওয়া যাচ্ছে না। আমি যেই পাম্পটিতে রয়েছি এটি হচ্ছে দাসুরিয়া ট্রাফিক মোড় এলাকার দেওয়ান ফিলিং স্টেশন। এখানে আমরা দেখছি যে ডিজেল বিক্রি করা হচ্ছে এবং আরো বেশ কয়েকটি পাম্প ঘুরে দেখেছি যে কয়েকটিতে ডিজেল বিক্রি করা হচ্ছে এবং এই ডিজেল নেওয়ার জন্য একেবারে মহাসড়কের পাশ দিয়ে অনেক প্রচন্ড ট্রাকের একেবারে মালামাল বোঝাই ট্রাক অপেক্ষা করছেন। কর্তৃপক্ষ যেটি বলছেন যে আসলে বরাবরের মতো যে ডিপো থেকে একেবারে চাহিদার তুলনায় সরবরাহ কম পাচ্ছেন তেলের, এই কারণে তারা পর্যাপ্ত চাহিদা অনুযায়ী তেল দিতে পারছেন না। এদিকে গতকালকে প্রশাসন একটি অবৈধ তেল পাম্পে অভিযান চালিয়েছে, সেখান থেকে 13,500 লিটার তেল উদ্ধার করা হয়েছে। আজকে সকালে তেল নিতে গিয়ে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। মনসুর ফিলিং স্টেশন নামে একটি পাম্পে তেল নিতে গিয়ে সিরিয়াল না মানা এবং জার্কিনে তেল দেওয়ার সময় আসলে এক যুবকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায় বেশ কয়েকজন। এরপর সেই যুবককে আসলে ছুরিকাঘাত করা হয়। তো তেলের যে সংকট ঈশ্বরদীতে আমরা দেখছি এটি আসলে কোনোভাবেই যেন পাচ্ছে না। তবে যদি বলি যে পেট্রোল অকটেনের সংকটটা সবচেয়ে বেশি, ডিজেলের সংকট হলেও সেটি সাময়িক সময়ের জন্য, সকালে না হলে বিকালে মিলছে অথবা পরদিন মিলছে। তবে পেট্রোল অকটেনের সংকটটা খুব বেশি। তো ফাহমিদা, পাবনার ঈশ্বরদী থেকে জ্বালানি সংকটের সর্বশেষ পরিস্থিতি ছিল আমার কাছে এ পর্যন্তই। ধন্যবাদ আপনাকে। দেশে গ্যাস সংকট আছে, এই তথ্য স্বীকার করে সংকট নিরসনে নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধান ও উত্তোলন কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, গত 17 বছর নতুন কূপ খনন না হওয়ায় গ্যাস উৎপাদনও বাড়েনি। প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত সময়ের মধ্যে গ্যাস উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তরে এসব কথা বলেন মন্ত্রী। সর্দার রাজীবের রিপোর্টে বিস্তারিত। মধ্যপ্রাচ্য যুদ্ধে পড়ছে বিশ্ব জ্বালানির বাজার, তার প্রভাব থেকে বাদ যায়নি বাংলাদেশও। জ্বালানি সংকটে দেশের পেট্রোল পাম্পগুলোতে চলছে লম্বা লাইন। প্রতিকার পেতে সংসদ অধিবেশনেও ক্ষোভ ঝাড়ছেন জনপ্রতিনিধিরা। আমরা দেখতে পাচ্ছি গ্র্যাজুয়ালি পাম্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে। বিকেলে প্রশ্ন পর্বে কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করে বলেন, জ্বালানি সংকটে পাম্পগুলো বন্ধ হয়ে গেলেও বিষয়টি এড়িয়ে যাচ্ছেন মন্ত্রীরা। পরে তার প্রতিবাদ জানান পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী আনি। উনি বলেছেন মন্ত্রীরা পাশ কাটিয়ে যাচ্ছেন, সুতরাং এই বক্তব্যটি নিয়ে এক্সপান্স করবেন আপনি। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার।
এর আগে প্রশ্নোত্তরে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে চাহিদা অনুযায়ী বিদ্যুতের কোনো ঘাটতি নেই। জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা একটা প্রকল্প নিয়েছি, প্রকল্পটা বাস্তবায়ন করতে সময় লাগবে। আর বিদ্যুতের আমার মনে হয় না যে উত্তর এলাকাতে কোনো বিদ্যুৎ যায়, বিদ্যুৎ সঠিক সাপ্লাই করা হয়। নতুন করে আবাসিকে কোনো গ্যাস দেওয়া হবে না জানিয়ে মন্ত্রী বলেন, এলপি গ্যাসের অস্থিরতা দূর করতে দেশে সরকারিভাবেও সিলিন্ডার সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত আমরা গ্যাস ফিল্ড থেকে কোনো গ্যাস বাড়িতে দিচ্ছি না। এটা মোটামুটি আমরা শিল্প কারখানায় দেওয়ার চেষ্টা করছি বেশি। যখন বাড়িতে যাওয়ার পরিকল্পনা হবে তখন আমরা দেব। এ সময় ভোলার গ্যাস দিয়ে পার্শ্ববর্তী বিদ্যুৎ কেন্দ্র সচল করার পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় দ্রুত সময়ের মধ্যে গ্যাস সরবরাহের প্রতিশ্রুতি দেন মন্ত্রী। লাইন রক্ষণাবেক্ষণ রাইট অফ দ্য ওয়ে। সর্দার রাজীব, RTV, ঢাকা। হঠাৎ বজ্রপাতের মতো আসা হাম নিয়ে সরকারের কোনো পূর্ব প্রস্তুতি ছিল না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। বলেন, ইউনিসেফের দেয়া টিকা দিয়ে রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে। এদিকে সারা দেশের মতো রাজধানীতেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। এজন্য স্কুল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আরও জানাচ্ছেন AR বাদল। হামের প্রকোপ বাড়ায় রাজধানীর DNCC ডেডিকেটেড কোভিড হাসপাতাল, বাংলাদেশ শিশু হাসপাতাল ও সংক্রামক ব্যাধি হাসপাতালে একদিনে 2 শতাধিক রোগী ভর্তি হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 5 দিনে দেশে হামে আক্রান্ত হয়েছে 678 জন। তবে হাসপাতালগুলোর তথ্য অনুযায়ী এই সংখ্যা কয়েক গুণ বেশি। চিকিৎসকরা জানিয়েছেন, আক্রান্ত শিশুদের 1/3 সংকটাপন্ন। ভর্তি হয়েছি 31 তারিখে, দেখা সাক্ষাৎ করতেছে মোটামুটি ভালোই। ওনারা বলছেন যে 2 দিন শনিবারে দেন ভালো, তাহলে ছুটি দিয়ে দিবেন। ঠান্ডা কাশি আছে এবং শ্বাসকষ্টের জন্য এখানে নিয়ে আসছে। চিকিৎসা সিমটোমেটিক, ভাইরাল ইনফেকশন এটা সিমটোমেটিক চিকিৎসা, ঠিক আছে। তবে যদি নিউমোনিয়া মানে একটু হয়, সিভিয়ার পর্যায়ে চলে যায়, সেক্ষেত্রে ভর্তি। দেশের বিভিন্ন জেলায় বেড়েছে হামের প্রকোপ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে আরও 26 জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট ভর্তি 172 জনের মধ্যে 5 শিশুর মৃত্যু হয়েছে। ফরিদপুরে 7 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। পটুয়াখালীতে একদিনে ভর্তি হয়েছে 21, ভোলায় 11 ও নেত্রকোনায় 7 শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। মাদারীপুরে 1 সপ্তাহে 15 শিশু আক্রান্ত হয়েছে। দেশে হামের কারণে 47 শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। একই সঙ্গে হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনাও চাওয়া হয়। এর আগে বুধবার 24 ঘন্টার মধ্যে দেশে শিশুদের হামের টিকা ব্যবস্থা করতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়। বাচ্চাদের ইস্যুটা আমার মনে হয় খুব সিরিয়াসলি দেখা উচিত, এবং এই কারণে আমি কোর্টের কাছে একটা ডিরেকশন চাচ্ছি, যাতে আনটিল অ্যান্ড আনলেস দ্য ম্যাটার ইজ রিজলভড রিগার্ডিং দ্য ভ্যাকসিন ইস্যু, ততদিন যেন স্কুলের একটা সমসাময়িক বন্ধ দেওয়া হয়। বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটে বাবল সিপ্যাপের প্রশিক্ষণ উদ্বোধনীতে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হঠাৎ আসা হাম নিয়ে সরকারের আগাম প্রস্তুতি না থাকলেও মোকাবেলায় সরকার কাজ করছে। সরকারের পক্ষ থেকে আমাদের সীমিত সম্পদের ভিতরে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এটাকে মোকাবেলা করার জন্য। আমরা আগামী রবিবার থেকে সারা বাংলাদেশে আমরা ভ্যাকসিন চালু করতেছি। AR বাদল, RTV, ঢাকা। দর্শক, সংক্রামক ব্যাধি হামের আরও খবর জানাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোজাম্মেল খোকন। খোকন, গত 24 ঘন্টায় কতজন হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, এই বিষয়ে চিকিৎসকরা এখন কি বলছেন? ধন্যবাদ পারিয়া। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সম্মুখভাগে। আপনি যে বিষয়টি বলছিলেন যে গত 24 ঘন্টায় এখানে 26 জন হামের সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছে। এছাড়া আপনাকে যদি বলি, গত 3 মাসে এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আপনার 172 জন রোগী ভর্তি হয়েছে। এছাড়া 94 জন রোগী এখান থেকে ছুটি নিয়ে তারা চলে গেছেন। আর এই গত 1 মাসে কিন্তু আপনার এখানে 5 জন হামের শিশুর মৃত্যু হয়েছে, যেটা কিন্তু আসলে খুবই উদ্বেগজনক। অর্থাৎ ময়মনসিংহে যারা এই হামের সংক্রমণ নিয়ে ভর্তি হচ্ছেন, যেমন অভিভাবকদের মধ্যেও
উদ্বেগ ছড়িয়ে পড়েছে এবং চিকিৎসকদের মধ্যেও কিন্তু এক ধরনের চাপ সৃষ্টি হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে বিশেষ করে 4টি বিভাগে এই বিভাগের 4টি জেলার কিন্তু আসলে বিভিন্ন রোগীরা কিন্তু এখানে আসেন এবং তারা কিন্তু এখানে তাদের চিকিৎসা সেবা নেন। এছাড়াও কিন্তু এই চাপের বাইরেও কিন্তু ঢাকা থেকেও কিন্তু রোগীরা এখানে ভর্তি হয়ে থাকেন। তো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ করে আমাদেরকে কর্তৃপক্ষ যেমনটি বলছেন যে এই হামের কিন্তু রোগ বৃদ্ধি পাওয়ার কারণে অর্থাৎ তারা কিন্তু হামের জন্য একটি হাম কর্নার তৈরি করেছেন, যেখানে 60টির মতো আসন তৈরি করা হয়েছে 3টি রুম নিয়ে, সেখানে কিন্তু হামের চিকিৎসা দিচ্ছে। আরেকটি উদ্বেগজনক বিষয় হচ্ছে যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু হামের চিকিৎসার জন্য অর্থাৎ 1 মাস থেকে 18 বছর বয়সী পর্যন্ত তাদের কিন্তু আইসিইউ এবং ভেন্টিলেশনের কিন্তু ব্যবস্থা নেই, যে কারণে তারা বলছেন যে এই ধরনের রোগীদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কিন্তু তারা ঢাকায় কিন্তু স্থানান্তর করছেন এমনটি বলছেন। তো আমি সবশেষে বলা যায় যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের রোগীর ভর্তি কিন্তু উদ্বেগজনক হারে বাড়ছে এবং অভিভাবকদের মধ্যে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। জাতীয় সংসদ সহ বিভিন্ন জায়গায় একটি গোষ্ঠী নিজেদের মত চাপিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনার সভায় তিনি এই অভিযোগ করেন। তিনি বলেন, সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই। নিজেদের মধ্যে ঐক্য থাকলে আধিপত্যবাদী শক্তি আমাদের গ্রাস করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। প্রশাসন ছাড়া আপনি সুশাসন কখনোই নিশ্চিত করা যাবে না। এখানে এত রক্ত, এত মাসুম বাচ্চাদের জীবনের মধ্যে দিয়ে আমাদের পাওয়া যে গণতান্ত্রিক পদ্ধতি, এই পদ্ধতি যেন কোনোভাবেই বিনষ্ট না। আমি যেটা করতে চাই, আমি যেটা বলতে চাই, এটাই করতে হবে। এটাও কিন্তু গণতান্ত্রিক কোনো চিন্তা চেতনা না, এটাও কিন্তু আপনার মানুষের স্বাধীনতার উপর আক্রমণ, এটাও কিন্তু স্বাধীনতা বিরোধী একটি কাজ। এটা করা উচিত হবে না আজকে পার্লামেন্টে বা বিভিন্ন জায়গায় যেটা দেখছি। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ ও চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম সহ 13 জনকে হত্যার অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সহ 22 জনের বিরুদ্ধে প্রসিকিউশনের কাছে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। দুপুরে নিজ কার্যালয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম প্রতিবেদনটি যাচাই বাছাই শেষে আগামী 12 এপ্রিল ট্রাইব্যুনালে দাখিল করার কথা জানান। এদিকে ক্ষমতাচ্যুত দণ্ডিত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইন সেবা দানকারী ব্রিটিশ প্রতিষ্ঠানের চিঠির বিষয়ে অবগত নয় ট্রাইব্যুনাল এবং এর কোনো আইনি ভিত্তি নেই বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। এই রিপোর্টটি আবারও আমরা ইনভেস্টিগেটিং অফিসারের কাছে পাঠিয়েছিলাম। আমাদের কিছু কিছু কোয়েরি ছিল, সেগুলো দেখে আমাদেরকে রিপোর্টটি আবার ফ্রেশ দাখিল করার জন্য আমরা বলেছিলাম। রিপোর্টটি দাখিল হয়েছে এবং আমরা আশা করছি যে সম্ভবত 12 তারিখে এটা ডেট আছে, 12 তারিখে আমরা ফর্মাল চার্জ দাখিল করব। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন সংস্থা থেকে 1,45,000 স্বেচ্ছাসেবকের খসড়া তালিকা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব তুলু। তিনি বলেন, ঢাকা উত্তর দক্ষিণ মিলিয়ে 445টি আশ্রয়স্থল চিহ্নিত করা হয়েছে। সচিবালয় ভূমিকম্প ঝুঁকি ও ব্যবস্থাপনা প্রস্তুতি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে এ কথা বলেন। মন্ত্রী বলেন, শিক্ষক শিক্ষার্থীদের ভূমিকম্প সচেতনতার লক্ষ্যে প্রশিক্ষণের বিষয়ে ভাবছে সরকার। পাশাপাশি শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করারও পরিকল্পনা আছে। সংস্থা বিশেষ করে রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিস এবং আনসার ভিডিপি মিলে আমরা 1,45,000 একটা খসড়া তালিকা ওনাদের কাছ থেকে পেয়েছি। সেটাকে আমরা এখন যাচাই করে আমরা এটাকে ট্রেনিংয়ের মধ্যে নিয়ে আসব। এবার মধ্যপ্রাচ্যের সংঘাত প্রসঙ্গ। পাল্টাপাল্টি হুমকি আর সংঘর্ষে চরম উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। আগামীতে ইরানের উপর কঠোর আঘাত হানার যে হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার জবাবে ইরানও ব্যাপক হামলার হুঁশিয়ারি দিয়েছে। এরই মধ্যে তেহরানের শতাব্দী প্রাচীন চিকিৎসা গবেষণা কেন্দ্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত 24 ঘন্টায় লেবাননে হিজবুল্লাহর 40 সদস্যকে হত্যার দাবি করেছে ইসরায়েল। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালিক।
টানা পঞ্চম সপ্তাহে গড়িয়েছে মধ্যপ্রাচ্যের সংঘাত। তবে সংঘাত থামার বিপরীতে হামলা ও হুঁশিয়ারি অব্যাহত রেখেছে উভয় পক্ষ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তুচ্ছ লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে উল্লেখ করে ধ্বংসাত্মক হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্র। এর ঠিক কয়েক ঘন্টা আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী 2 থেকে 3 সপ্তাহে ইরানের ওপর অত্যন্ত কঠোর আঘাত হানার হুঁশিয়ারি দেন। এদিনও ইরানের রাজধানী তেহরান, ইস্পাহান সহ বেশ কয়েকটি শহরে হামলা করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তেহরানের 1920 সালে চালু হওয়া শতাব্দী প্রাচীন চিকিৎসা গবেষণা কেন্দ্র পাস্তুর ইনস্টিটিউট অব ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 24 ঘন্টায় হিজবুল্লাহরও কয়েক ডজন সামরিক ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ সময় তাদের আকাশ, সমুদ্র, স্থল অভিযানে 40 জনের বেশি হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। উত্তর ইরাকের মসুলে পিএমএফ-এর একটি সদর দপ্তরেও বিমান হামলা হয়েছে। তবে পাল্টা জবাব দিচ্ছে ইরান ও তার মিত্ররাও। ইসরায়েলের কাউজার অঞ্চলে মিসাইল ও মেতুলা বসতির দিকে দ্বিতীয় দফায় রকেট হামলার দাবি করেছে হিজবুল্লাহ। এদিকে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সংশ্লিষ্ট ইস্পাত কারখানাগুলোতে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। এই হামলাগুলো একটি সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছে তারা। ইরানি শিল্প খাতে আবারও হামলা ঘটলে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের শিল্প খাতগুলো গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে IRGC। এদিকে ইরানের অবরোধে হরমুজ প্রণালীতে আটকা পড়েছে 2190টি বাণিজ্যিক জাহাজ। চলমান সংঘাতে এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম পৌঁছেছে $106। আব্দুল মালেক, RTV। রাজধানীর বিভিন্ন এলাকায় ফুটপাত এবং সড়ক দখলমুক্ত করতে আজকেও অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ, মতিঝিল, মোহাম্মদপুর, সবুজবাগ সহ বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামেন ডিএমপি। অভিযানে দোকানপাটের বেশ কিছু অবৈধ বর্ধিতাংশ অপসারণ করা হয়। এই সময় বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানাও করা হয়। বুধবার উচ্ছেদ অভিযান পরিচালনা, জরিমানা ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে। শুধুমাত্র ডিএমপির মতিঝিল অংশ বিভিন্ন প্রতিষ্ঠানকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও সরকারি কাজে বাধা দেয় 2 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত। প্রায় 20টির মতো মামলা করেছি এবং এতে 1 লক্ষ টাকা জরিমানা করেছি এবং একজন সরকারি কাজে বাধা দেওয়ার কারণে তাকে 3 দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছি। অভিযান চলাকালীন একজন চোরকে ধরেছি এবং তাকেও আমরা 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছি। অটিজম অ্যান্ড হিউম্যানিটি, এভরি লাইফ হ্যাজ এ ভ্যালু প্রতিবাদে আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। অটিজম কেবল একটি শিশুর নয়, পুরো পরিবারের জীবনধারাই কঠিন করে তোলে। উপযুক্ত সহযোগিতা ও পরিচর্যায় কেউ কেউ প্রতিভার বিকাশ ঘটিয়ে সমাজে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করলেও শনাক্ত না হওয়ায় অনেকে এখনও কাটাচ্ছেন মানবেতর জীবন। আরও জানুন সৈয়দা মুনিরা ইসলামের বিশেষ প্রতিবেদনে। অটিজম স্নায়ু বিকাশজনিত একটি জটিল সমস্যা, যেখানে শিশুর যোগাযোগ, আচরণ ও শেখার ধরন ভিন্ন হয়ে থাকে। সাম্প্রতিক জরিপ বলছে প্রতি 100 জন শিশুর মধ্যে একজন অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন। বাংলাদেশেও অটিজম শিশু নিয়ে হাজারো পরিবার প্রতিদিন লড়ছে ভালোবাসা, ধৈর্য আর আশার শক্তি নিয়ে। 9 মাসে বাচ্চা কোনো সাউন্ড করছে না, 1 বছর বয়স হচ্ছে বাবা মা বলছে না, এবং 2 বছর বয়সে কোনো 2টা সিঙ্গেল ওয়ার্ড বলছে না। পাশাপাশি ওর নাম ধরে ডাকলেও সে ফিরে তাকাচ্ছে না, সে অন্য বাচ্চার সাথে মিশছে না, সে একা একা খেলা করে, সে একই কাজ বারবার করে। তখন আপনি দ্রুত নিকটস্থ হাসপাতালে শিশু বিকাশ কেন্দ্রে আপনার সন্তানকে নিয়ে হাজির হন। অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিদের অনেকেই অসাধারণ প্রতিভার অধিকারী। প্রয়োজনীয় সহযোগিতায় এই মানুষগুলোই হয়ে উঠতে পারে সফল উদ্যোক্তা, শিল্পী অথবা দক্ষ কর্মী। আমার পড়াশোনা করতে ভালো লাগতো না। যখন আমি পলিটেকনিকে ভর্তি হয়েছি কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজিতে, তখন থেকে আবার আমার পড়াশোনা ভালো লাগে। আমার বর্তমানে 2-3 জন বন্ধু আছে, কিন্তু খুব বেশি মিশে, আর বাকিরা মিশতে ঘৃণা করে। বিশ্লেষকদের মতে সীমাবদ্ধতাকে নয়, গুরুত্ব দিতে হবে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন জনগোষ্ঠীর সম্ভাবনাকে। এদের প্রত্যেকের বিশেষ গুণ আছে এবং এরা চাইলেই যদি চেষ্টা করা হয় মূল ধারার কাজে নিজেকে যুক্ত করতে পারে। তবে অভিভাবকদের আক্ষেপ, সমাজের নেতিবাচক মনোভাব তাদের সন্তানদের এগিয়ে যাবার ক্ষেত্রে প্রধান অন্তরায়। পাশাপাশি রয়েছে দক্ষতা ও প্রতিভার বিকাশে প্রয়োজনীয় সুযোগের অভাব। আমাদের এই সমাজ অনেকে এইসব বাচ্চাদেরকে সহজভাবে গ্রহণ করতে চায় না। আমার হাজব্যান্ড অসুস্থ, তার সাথে সাথে আমার মেয়েটা অসুস্থ। আমি 2 জনকে নিয়ে
পথ চলা খুবই কঠিন হয়ে যায়। অ্যাওয়ারনেস তৈরি করা যে তাদের সাথে আমরা কিভাবে আচরণ করতে পারি, আমরা ভবিষ্যতে তাদের নিয়ে করবো কি, তাদেরকে আমরা যাতে একটা পুনর্বাসন ভাবে আমরা রেখে আমরা যাতে আল্লাহর কাছে চলে যেতে পারি, সেটারই একটা চাওয়া। সরকার তো অনেক ভাতা দিচ্ছে, ক্রিয়াক্ষেত্রে ভাতা দিচ্ছে, তা বয়স্ক ভাতা দিচ্ছে, ফ্যামিলি কার্ড দিচ্ছে, নতুন করে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা হয়েছে। সেই আমাদের এই বাচ্চারা তো খুব অসহায়, তাদের জন্য যাতে কিছু করে সরকার। প্রতিভার বিকাশ সহায়ক পরিবেশ তৈরি করে এই জনগোষ্ঠীকে দক্ষ মানব সম্পদে রূপান্তরের পরিকল্পনা করছে বর্তমান সরকার। আমরা চাই যে সেই গুণগুলোকে তুলে নিয়ে আসার জন্য, এবং সেটা তুলে নিয়ে আসতে পারে তাদেরকে সেই সেক্টরে ট্রেনিং দিয়ে আমরা, তারা যেন তাদের জীবনে, যেমন যখন তাদের প্যারেন্টস থাকবে না, গার্ডিয়ান থাকবে না, তখন তারা কিভাবে চলতে পারবে, সেখানে একটা কোনো কিছু করতে পারে সেই বিষয়ে আমাদের কিছু কার্যক্রম চলছে। বিশ্ব অটিজম দিবসের বার্তা একটাই, প্রতিটি জীবনের বৈষম্যহীন মূল্য এবং সচেতনতা। সামাজিক অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা গেলে বদলে যাবে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন মানুষগুলোর জীবনের গল্প। সৈয়দা মুনিরা ইসলাম, RTV। হবিগঞ্জের মাধবপুরে জ্বালানি তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার প্রায় 19 ঘন্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রেল লাইনের পাশে পড়ে যাওয়া 4টি বগি উদ্ধার করা হয়েছে। পরে বিকেল 4:15টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়, তবে পানিতে পড়ে যাওয়া আরেকটি বগি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এর আগে গত বুধবার রাত 9টার দিকে সিলেটগামী তেলবাহী ট্রেনটি নোয়াপাড়া এলাকায় পৌঁছলে হঠাৎ বিকট শব্দে লাইনচ্যুত হয়ে 5টি বগি রেল লাইন থেকে ছিটকে পড়ে। বগিগুলোতে থাকা বিপুল পরিমাণ জ্বালানি তেল পার্শ্ববর্তী সড়ক, কৃষিজমি ও খালে ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর উদ্ধার কাজে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথভাবে কাজ করছেন। এই ঘটনায় 5 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।